সবাইকে। আচ্ছা, আমি কি শুরু করি তাহলে? দেখো, আজকে পড়াবো কড প্রোলাপস, প্রলং লেবার আর অবস্ট্রাকটেড লেবার। ঠিক আছে, তো প্রথমে শুরু করছি কড প্রোলাপস। এই যে এই পিকচারটাতে দেখো, কডটা প্রেজেন্টিং পার্টের সামনে চলে এসেছে। ঠিক আছে, এবার কড প্রোলাপসের তিনটে ভাগ আছে, সেটাই এবার দেখো। কড প্রোলাপস মানে বলছে অকাল্ট প্রোলাপস, কড প্রেজেন্টেশন আর কড প্রোলাপস। ঠিক আছে, এই তিনটে টাইপ হয়। এবার অকাল্ট প্রোলাপসটা কি দেখো, the cord is placed by the side of the presenting part and is not felt by the finger on internal examinations. মানে কি হলো, কর্ডটা প্রেজেন্টিং পার্টের সাইডে থাকছে। অকাল্ট প্রোলাপস মানে কি, আমরা দেখতে পাবো না। অকাল্ট অকাল্ট মানে লুকানো আছে, আমরা দেখতে পাচ্ছি না, প্রেজেন্টিং পার্টের সাইডে রয়েছে। ঠিক আছে, তাই যখন ভ্যাজাইনালি বা ইন্টারনালি এক্সামিনেশনস করা হচ্ছে তখন আমরা ফিঙ্গার দিয়ে সেই কর্ডটাকে ফিল করতে পারছি না। কেন না, সেটা প্রেজেন্টিং পার্টের সাইডে আছে, তাই জন্য আমরা ফিল করতে পারছি না। এবার বলছে ইট কুড বি সিন অন আল্ট্রাসোনোগ্রাফি অর ডিউরিং সিজারিয়ান সেকশন। এটা শুধুমাত্র দেখা যাবে ইউএসজি যদি করা হয় তাহলে, বা ডিউরিং সিজারিয়ান সেকশনের সময়। ঠিক আছে, এটা হলো তাহলে অকাল্ট প্রোলাপস। কর্ডটা প্রেজেন্টিং পার্টের সাইডে থাকবে এবং আমরা ইন্টারনাল এক্সামিনেশনের সময় কর্ডটাকে ফিল করতে পারবো না। কর্ডটা শুধুমাত্র আমরা বুঝতে পারবো ইউএসজি করে আর হচ্ছে সিজারিয়ান সেকশনের সময়। এবার দেখো কর্ড প্রেজেন্টেশন। দ্য কর্ড ইজ স্লিপ ডাউন বিলো দ্য প্রেজেন্টিং পার্ট অ্যান্ড ইজ ফেল্ড লাইং ইন দ্য ইনট্যাক্ট ব্যাক অফ মেমব্রেন। তাহলে কর্ড প্রেজেন্টেশন তার মানে বোঝা যাচ্ছে যে কর্ডটা সামনের দিকে থাকবে, প্রেজেন্টিং পার্টের নিচে কর্ডটা থাকছে। আমরা যখন ইন্টারনালি এক্সামিনেশন করব তখন ইনট্যাক্ট মানে ব্যাক অফ মেমব্রেনটা যখন ইনট্যাক্ট থাকবে সেটা দিয়ে হচ্ছে আমরা কর্ডটাকে ফিল করতে পারবো। মানে মেমব্রেন রাপচার হয়নি, যখন ইনট্যাক্ট আছে তখন আমরা বাইরে দিয়ে যখন মানে ফিঙ্গারটা রাখবো তখন কিন্তু কর্ডটাকে আমরা ফিল করতে পারবো এই কর্ড প্রেজেন্টেশনের ক্ষেত্রে। ঠিক আছে, এটাই বলছে যে কর্ডটা স্লিপ ডাউন হয়ে প্রেজেন্টিং পার্টের নিচে চলে আসছে এবং আমরা এটাকে ফিল করতে পারছি ইনট্যাক্ট ব্যাগ অফ মেমব্রেনের মধ্য দিয়ে। ঠিক আছে, এবার কর্ড প্রোলাপসটা কি দেখো, দ্য কর্ড ইজ লাইং ইনসাইড দ্য ভ্যাজাইনা অর আউটসাইড দ্য ভালভা ফলোইং রাপচার অফ মেমব্রেন। এটা খুব ইম্পর্টেন্ট, রাপচার অফ মেমব্রেন হয়ে গেলে তখন সেটাকে কর্ড প্রোলাপস বলছে। যখন কর্ডটা আমরা ভ্যাজাইনার মধ্যে বা হচ্ছে আউটসাইড দ্য ভালভা দেখতে পাচ্ছি কর্ডটাকে, সেটাকে কর্ড প্রোলাপস বলে। তাহলে মেমব্রেন রাপচার হলে তখন কর্ড প্রোলাপস হয়ে যায়, যদি ইনট্যাক্ট থাকে তখন সেটাকে কর্ড প্রেজেন্টেশন বলছে। ঠিক আছে, যখন কর্ডটা প্রেজেন্টিং পার্টে নিচে থাকছে কিন্তু ব্যাগ অফ মেমব্রেনটা ইনট্যাক্ট আছে সেটাকে বলছে কর্ড প্রেজেন্টেশন। আর যখন মেমব্রেনটা রাপচার হয়ে কর্ডটা বাইরের দিকে আরো সামনের দিকে চলে আসছে, আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কর্ড প্রোলাপস। ঠিক আছে, এবার দেখো বলছে ইটিওলজি অফ কর্ড প্রোলাপস কেন হয়। ম্যাল প্রেজেন্টেশনের কারণে কর্ড প্রোলাপস হয়। ট্রান্সভার্স লাই যদি থাকে তাহলে সেক্ষেত্রে 5 to 10% হওয়ার চান্স থাকে। ব্রিথ যদি থাকে সেক্ষেত্রে 3% হওয়ার চান্স থাকে, স্পেশালি ফুটলিং বা ফ্লেক্স যদি লেগ থাকে সেক্ষেত্রে। আর কম্পাউন্ড প্রেজেন্টেশন থাকলে 10% হওয়ার চান্স থাকে। ঠিক আছে, তাহলে ফার্স্ট এর কজটা হলো ম্যাল প্রেজেন্টেশন যদি থাকে। এবার তারপর সেকেন্ড কি বলছে, কন্ট্রাক্টেড পেলভিস যদি থাকে। ঠিক আছে, স্মল পেলভিস আছে। আচ্ছা, থার্ড বলছে প্রি ম্যাচুরিটি, টুইন্স এর ক্ষেত্রে হয়। হাইড্রোমিয়াস মেইনলি হচ্ছে পলিহাইড্রোমিয়াস যদি থাকে। ঠিক আছে, তখন ওই গাশ অফ ফ্লুইডটা বেরিয়ে গেল অনেকটা একসাথে, তখনই তোমার কর্ডটা সামনের দিকে চলে আসছে, কর্ড প্রোলাপস হয়ে যাচ্ছে। এটা আমরা পলিহাইড্রোমিয়াসে পড়েছিলাম। আচ্ছা, এবার বলছে প্লাসেন্টাল ফ্যাক্টরস যদি, যেমন মাইনর প্লাসেন্টা প্রিভিয়া আছে, মার্জিনাল কর্ড ইনসারশন আছে, লং কর্ড আছে, সেক্ষেত্রেও কর্ড প্রোলাপস হতে পারে। আয়াট্রোজেনিক লো রাপচার অফ মেমব্রেন, যদি লো রাপচার অফ মেমব্রেন করে ধরো মানে সাডেন অনেকটা ফ্লুইড এসকেপ হয়ে গেল, তার ফলে কর্ড প্রোলাপস হতে পারে। তাই স্লো মানে ফ্লুইডটাকে এসকেপ আউট করতে হবে। ঠিক আছে, তাই জন্য স্লো একটা নিডল প্রিক করে স্লোলি সেটাকে ফ্লুইডটাকে বার করতে হবে। আচ্ছা, যাতে কর্ড প্রোলাপস না হয়। কক্কাস ইউজ করা যাবে না, এগুলো বলেছিলাম আগে। আচ্ছা, ম্যানুয়াল রোটেশন, তারপর হচ্ছে এক্সটার্নাল কেফালিক ভার্সন আর ইন্টারনাল কোরালিক ভার্সন, এগুলো করতে গিয়েও হতে পারে।
এবার দেখো কিভাবে আমরা ডায়াগনোসিস করবো কট প্রোল্যাপসকে। যদি অকাল প্রোল্যাপস হয় তাহলে সেক্ষেত্রে এটা ডিফিকাল্ট টু ডায়াগনোস, কেননা আমরা দেখতে পাচ্ছি না, ফিল করতে পারছি না। সাসপেক্ট উইথ পারসিস্টেন্ট অর রেকারেন্ট ভ্যারিয়েবল ডিসিলারেশনস অন কন্টিনিউয়াস সিটিজি। যদি কন্টিনিউয়াস সিটিজি করা হয় তাহলে দেখা যাবে সেখানে একটা পারসিস্টেন্ট বা রেকারেন্ট বারে বারে একটা ভ্যারিয়েবল ডিসিলারেশন হচ্ছে, মানে ফিটাল হার্ট রেটটা ড্রপ করছে। এটা দেখে সাসপেক্ট হতে পারে যে অকাল প্রোল্যাপস আছে হয়তো। ঠিক আছে, এবার বলছে কড প্রেজেন্টেশন যদি থাকে সেটা আমরা কিভাবে ডায়াগনোসিস করব। কড ইজ ফেল্ড থ্রু ইনট্যাক্ট মেমব্রেন। ইনট্যাক্ট মেমব্রেনের মধ্য দিয়ে আমরা কডটাকে ফিল করতে পারছি, পালসেশনটা ফিল করা যাবে কডের। ঠিক আছে, কড পালসেশন মে বি প্যালপেবল, কড পালসেশনটা প্যালপেবল করা যাবে। আর কড প্রোল্যাপসের ক্ষেত্রে কিভাবে আমরা ডায়াগনোসিস করব। কড ইজ ডাইরেক্টলি প্যালপেবল ভ্যাজাইনালি, কডটাকে আমরা ডাইরেক্টলি ভ্যাজাইনালি প্যালপেট করতে পারছি। পালসেশন মে বি ফেল্ড ইফ ফিটাস ইজ অ্যালাইভ। কড প্রোল্যাপসটা অনেক বেশি ডেঞ্জারাস কড প্রেজেন্টেশনের থেকে। ঠিক আছে, কড প্রোল্যাপস হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু ফিটাস মানে ডাই হয়ে যেতে পারে, ডেথ হয়ে যেতে পারে। কেন হয়ে যায় দেখো, কড প্রেজেন্টেশনের ক্ষেত্রে কি হয়, যেহেতু ব্যাগ অফ মেমব্রেনটা ইনট্যাক্ট আছে তাই জন্য কড কম্প্রেশনটা মানে প্রিভেনশন করছে সেটা। ঠিক আছে, যেহেতু ফ্লুইড আছে, অ্যামনিওটিক ফ্লুইড আছে, তো সেটা তো কম্প্রেশনটাকে প্রিভেন্ট করে, কড কম্প্রেশন। তো তার ফলে কি হবে, কডের ওপর অতটা কম্প্রেশন করছে না, তাই ফিটাল ডিস্ট্রেস বা অক্সিজেন সাপ্লাই অতটা হ্যাম্পার হয় না বলে ফিটাল ডিস্ট্রেস হচ্ছে না অতটা। কিন্তু কড প্রোল্যাপসে সেক্ষেত্রে মেমব্রেনটা রাপচার হয়ে গেছে, ফ্লুইডটা বেরিয়ে গেছে, এক্ষেত্রে কড কম্প্রেশনের চান্সটা অনেক বেশি থাকে। কড যখন কম্প্রেস হবে তার ফলে কি হবে, কড কম্প্রেস হলে ব্লাড সাপ্লাই, অক্সিজেন সাপ্লাই সব ফিটাসের কাছে কমে যাবে এবং তখন ফিটাসের মধ্যে ডিস্ট্রেস শুরু হবে। সেই জন্য কড প্রোল্যাপসটা অনেক বেশি ডেঞ্জারাস, এক্ষেত্রে ফিটাল ডেথ হতে পারে। সেই জন্য বলছে যে যদি ফিটাস যদি অ্যালাইভ থাকে তাহলে সেক্ষেত্রে পালসেশন ফিল করা যাবে। আর পালসেশন মে ডিসঅ্যাপিয়ার ডিউরিং কন্ট্রাকশনস অ্যান্ড রিটার্ন আফটারওয়ার্ড। এক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট যে কড পালসেশনটা হচ্ছে কন্ট্রাকশনের সময় চলে যাবে, আবার কন্ট্রাকশন যখন মানে এন্ড হয়ে গেল তারপরে আবার সেটা পালসেশনটা আবার ফিল করা যাবে। ঠিক আছে, এটা হলো ডায়াগনোসিস অফ কড প্রোল্যাপস। এবার বলছে ফিটাল প্রগনোসিস। দেখো ইমিডিয়েট কি রিস্ক থাকে, ইমিডিয়েট রিস্ক হচ্ছে ফিটাল হাইপক্সিয়া বা অ্যানক্সিয়া হতে পারে ফ্রম দ্য টাইম অফ প্রোল্যাপস। যখন কডটা প্রোল্যাপস হচ্ছে তখন হচ্ছে ফিটাল হাইপক্সিয়া বা অ্যানক্সিয়া হতে পারে। এবার বলছে ডিউ টু মেকানিক্যাল কম্প্রেশন অফ দ্য কড বাই প্রেজেন্টিং পার্ট, ডিক্রিজ ব্লাড ফ্লো অ্যান্ড ভেসোস্প্যাজম অফ আম্বিলিকাল ভেসেলস ডিউ টু কোল্ড, ইরিটেশন অর হ্যান্ডলিং উইথ ডিক্রিজ ব্লাড ফ্লো। দেখো যেহেতু কেন ফিটাল ডিস্ট্রেস হচ্ছে, কডের উপর একটা মেকানিক্যাল কম্প্রেশন হচ্ছে, কে ক্রিয়েট করছে, প্রেজেন্টিং পার্ট। কেননা প্রেজেন্টিং পার্টের এটা নিচে থাকছে, এবার প্রেজেন্টিং পার্টটা তো ডিসেন্ট হচ্ছে থ্রু আউট লেবার প্রসেস। এবার ডিসেন্ট হচ্ছে যখন, তখন সেটা কডের উপর একটা চাপ দিচ্ছে, এবার তার ফলে কড কম্প্রেশন হচ্ছে, এবার সেটা ডিক্রিজ করছে ব্লাড ফ্লো, অক্সিজেন ফ্লো, এগুলোকে ডিক্রিজ করছে। আচ্ছা, এছাড়া হচ্ছে তোমার কডের মধ্যে যে আম্বিলিকাল ভেসেলসটা, কডের আম্বিলিকাল ভেসেলসে যদি ভেসোস্প্যাজম হয়, স্প্যাজম হয়, তার ফলেও ব্লাড ফ্লোটা ডিক্রিজ করছে, তার ফলে ফিটাল ডিস্ট্রেস হয়। এবার বলছে ইফ ডেলিভারি ইজ কমপ্লিটেড উইথিন 10 to 30 minutes দেন ফিটাল মর্টালিটি ক্যান বি রিডিউস টু অ্যাবাউট 5 to 10%। যদি 10 থেকে 30 মিনিটের মধ্যে ডেলিভারি কমপ্লিট করে দেওয়া যায় তাহলে ফিটাল মর্টালিটি রেটটাকে 5 থেকে 10% কমানো যাবে। ঠিক আছে, এবার বলছে ওভারঅল পেরিনেটাল মর্টালিটি অ্যাপ্রক্সিমেটলি 15 to 50%। তাহলে ওভারঅল কতটা পেরিনেটাল মর্টালিটি আছে, অ্যাপ্রক্সিমেটলি 15 থেকে 50%। এবার নেক্সট কি বলছে, অ্যান্টিসিপেশন অ্যান্ড আর্লি ডিটেকশন। কিভাবে আমরা অ্যান্টিসিপেশন এবং আর্লি ডিটেকশন করব। এবার প্রিভেনশন অফ কড প্রোল্যাপস বলছে ইন্টারনাল এক্সামিনেশনস আফটার PROM মানে প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন অর ডিউরিং লেবার ইন ম্যালপ্রেজেন্টেশন, টুইন্স, হাইড্রোমনিয়াস, আনএঙ্গেজ হেড। বলছে যদি এই কন্ডিশনগুলো থাকে, ম্যালপ্রেজেন্টেশন, টুইন্স, হাইড্রোমনিয়াস, আনএঙ্গেজ হেড, তাহলে সেক্ষেত্রে যদি মেমব্রেন রাপচার হয়ে যায় তখন ইন্টারনাল এক্সামিনেশনস মানে ভ্যাজাইনাল এক্সামিনেশনস করে দেখতে হবে যে কড প্রোল্যাপস হয়েছে কিনা। ঠিক আছে, তাহলে যদি সেটা হয় তাহলে আমরা হচ্ছে যে মানে সেটা আমাদের হচ্ছে যে আগে থেকে দেখতে হবে, দেখে নিয়ে তাহলে আমরা সেই কন্ডিশনটাকে অনেকটা ম্যানেজ করতে পারবো, ফিটাল ডেথটা অ্যাভয়েড করতে পারবো। আচ্ছা, এবার সার্জিক্যাল ইন্ডাকশনের ক্ষেত্রে বলছে প্রেফারেবলি পারফর্ম ইন ওটি উইথ ফেসিলিটিস রেডি ফর সি সেকশন। বলছে সাধারণত সার্জিক্যাল ইন্ডাকশনটা বলছে ওটিতে পারফর্ম করতে যেখানে সিএস এর জন্য ফেসিলিটিটা আছে। মানে যদি হচ্ছে কড প্রোল্যাপস হয়ে যায় ফ্লুইড এসকেপ হতে গিয়ে, তাহলে সেক্ষেত্রে তাড়াতাড়ি সিজারিয়ান সেকশন করে
দেওয়া যাবে। ইফ দ্য হেড ইজ আনএঙ্গেজ অক্সিটোসিন মে বি স্টার্টেড বিফোর এআরএম। যদি হেডটা যদি আনএঙ্গেজ থাকে তাহলে সেক্ষেত্রে এআরএম করার আগে অক্সিটোসিন স্টার্ট করতে হবে। ডু ইন্টারনাল এক্সামিনেশনস বিফোর অ্যান্ড আফটার অ্যামনিওটমি টু চেক ফর কট প্রেজেন্টেশন অর প্রোলাপস। বলছে ইন্টারনাল এক্সামিনেশনস করতে হবে, অ্যামনিওটমি মানে রাপচার অফ মেমব্রেনের পরে, ঠিক আছে। আর্টিফিশিয়াল যখন রাপচার অফ মেমব্রেন করা হচ্ছে সেটাকে অ্যামনিওটমি বলে। অ্যামনিওটিক ফ্লুইডটাকে যখন রাপচার করে দেওয়া হলো সেটা হচ্ছে অ্যামনিওটিক মেমব্রেনটাকে যখন রাপচার করা হয় সেটাকে অ্যামনিওটমি বলছে। এবার তারপরে হচ্ছে দেখতে হবে যে কোনো কট প্রোলাপস বা কট প্রেজেন্টেশন আছে কিনা, ইন্টারনাল এক্সামিনেশনস করে দেখতে হবে। আচ্ছা, এবার বলছে আনএক্সপ্লেনড ফিটাল ডিস্ট্রেস, মানে ধরো কোনো কারণ জানা যাচ্ছে না কেন ফিটাল ডিস্ট্রেস হচ্ছে, সেক্ষেত্রেও মানে দেখতে হবে যে কট প্রেজেন্টেশন বা অকাল্ট কট প্রোলাপস আছে কিনা, সেটা দেখে নিতে হবে, এক্সক্লুড করে নিতে হবে, ঠিক আছে। এবার ম্যানেজমেন্ট কি বলছে, কট যদি প্রেজেন্টেশন থাকে তাহলে তার এম হলো প্রিজার্ভ ইনট্যাক্ট মেমব্রেন অ্যান্ড এক্সপিডাইট ডেলিভারি। বলছে মেমব্রেনটাকে ইনট্যাক্ট মেমব্রেনটাকে প্রিজার্ভ করতে হবে, মানে রাপচার যাতে না হয় সে ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে। হ্যাঁ, রাপচার হয়ে গেলে কট প্রোলাপস হয়ে যাবে, সেই জন্য যাতে মেমব্রেনটা রাপচার না হয় সেটা দেখতে হবে। আর এক্সপিডাইট ডেলিভারি মানে তাড়াতাড়ি ডেলিভারির ব্যবস্থা করতে হবে। ডু নট অ্যাটেম্প টু রিপ্লেস দ্য কট বিকজ ইট ইজ ইনএফেক্টিভ অ্যান্ড মে রাপচার দ্য মেমব্রেন কজিং কট প্রোলাপস। বলছে কট যদি হচ্ছে মানে বাইরের দিকে চলে আসে, কটটাকে কখনোই ভেতর দিকে মানে রিপ্লেস করার চেষ্টা করা হবে না, কারণ এটার ফলে কি হবে, রাপচার হয়ে যেতে পারে মেমব্রেনটা এবং সেটা থেকে কট প্রোলাপস হয়ে যাবে, আরো কন্ডিশনটা আরো ডেঞ্জারাসের দিকে যাবে। If vaginal delivery is not possible or contraindicated, cesarean section is preferred. যদি ভ্যাজাইনাল ডেলিভারি পসিবলস না হয় বা কন্ট্রাইন্ডিকেটেড থাকে তাহলে সিজারিয়ান সেকশনস প্রেফার করা হয়। While preparing for cesarean sections, keep the woman in exaggerated Sims position to reduce cord compression. এটা খুব ইম্পর্টেন্ট পজিশন কট প্রোলাপসের ক্ষেত্রে, যে যদি সিজারিয়ান সেকশনের জন্য যখন প্রিপেয়ার করা হচ্ছে কিছুটা সময় লাগছে তো সেখানে, এবার সেই সময় মাকে কি করতে হবে, একটা সিমস পজিশন দিতে হবে, মানে লেফট ল্যাটারাল পজিশন মাকে দিতে হবে, ঠিক আছে। তার ফলে কট কম্প্রেশনটা কমবে, কট কম্প্রেশনটা কমানোর জন্য সিমস পজিশনটা দিতে হবে বা লেফট ল্যাটারাল পজিশন দিতে হবে। রেয়ার এক্সেপশন বলছে মাল্টিপ্যারা উইথ লংগিটিউডিনাল লাই, গুড ইউটেরাইন কন্ট্রাকশনস, সার্ভিক্স 7 to 8 সেন্টিমিটার ডাইলেটেড অ্যান্ড নো ফিটাল ডিস্ট্রেস। কিছু রেয়ার কিছু কন্ডিশনে মাল্টিপ্যারা ধরো লংগিটিউডিনাল লাই আছে, গুড ইউটেরাইন কন্ট্রাকশনস আছে, সার্ভিক্সও 7 to 8 সেন্টিমিটার ডাইলেটেড আছে, কোনো রকম ফিটাল ডিস্ট্রেস নেই, তাহলে এই সিচুয়েশনে তাহলে ওয়াচফুল এক্সপেক্টেন্সি মে বি অ্যাডাপ্টেড আনটিল ফুল সার্ভাইকাল ডাইলেটেশনস। বলছে এক্ষেত্রে ওয়াচ করা যেতে পারে কিছুটা সময় যতক্ষণ না সার্ভাইকাল ডাইলেটেশনটা হচ্ছে। যেহেতু সব ঠিক আছে, লংগিটিউডিনাল লাইতে আছে, গুড ইউটেরাইন কন্ট্রাকশনস আছে, সার্ভিক্সও ডাইলেটেড আছে, কোনো ফিটাল ডিস্ট্রেস নেই, তাই জন্য এখানে বলছে কিছুটা ওয়াচ করা যেতে পারে যে কতটা প্রোগ্রেস করছে। আফটার ফুল ডাইলেটেশনস ডেলিভারি মে বি কমপ্লিটেড বাই ফরসেপস অর ব্রিচ এক্সট্রাকশনস। এবার যখন ফুল ডাইলেটেশনস হয়ে গেল তারপর ডেলিভারি কমপ্লিট করছে ফরসেপসের মাধ্যমে বা ব্রিচ এক্সট্রাকশন করে, ঠিক আছে। এটা কট প্রেজেন্টেশনের ম্যানেজমেন্ট। তাহলে কি হলো, বলছে কটটা যদি মানে বাইরের দিকে বেরিয়ে আসে তাহলে সেক্ষেত্রে কখনোই কিন্তু সেটাকে ভেতরের দিকে রিপ্লেস করার চেষ্টা করা হবে না, কারণ এতে মেমব্রেন রাপচার হয়ে যেতে পারে এবং তার ফলে কট কোলাপস হয়ে যেতে পারে। আচ্ছা, যদি ভ্যাজাইনাল ডেলিভারি কন্ট্রাইন্ডিকেটেড না হয় তাহলে সেক্ষেত্রে ভ্যাজাইনাল ডেলিভারিটা এই ভ্যাজাইনাল ডেলিভারি যদি পসিবলস না হয় বা কন্ট্রাইন্ডিকেটেড যদি থাকে তাহলে সেক্ষেত্রে সিজারিয়ান সেকশনটাকে প্রেফার করা হয়। আর বলছে যখন সিজারিয়ান সেকশনের জন্য প্রিপেয়ার করা হবে যে সময়টা লাগবে সেই সময়টায় মাকে সিমস পজিশন দিতে হবে যাতে কট কম্প্রেশনটা রিডিউস হয়, ঠিক আছে। আর রেয়ার কিছু কন্ডিশনে যদি দেখা যায় যে লংগিটিউডিনাল লাই আছে, গুড ইউটেরাইন কন্ট্রাকশনস আছে, সার্ভিক্সও 7 to 8 সেন্টিমিটার ডাইলেটেড, কোনো ফিটাল ডিস্ট্রেস নেই, তখন কিছুটা সময় ওয়াচ করতে হবে যে ফুল ডাইলেটেশন তারপর হয়ে গেলে ফরসেপসের মাধ্যমে বা ব্রিচ এক্সট্রাকশনের মাধ্যমে ডেলিভারি করতে হবে। এবার দেখো কট প্রোলাপসের কি ম্যানেজমেন্ট হবে। ম্যানেজমেন্ট ডিপেন্ডস অন 3 ফ্যাক্টরস। এখানে 3টে ফ্যাক্টরের উপর ম্যানেজমেন্টটা ডিপেন্ড করে। কি কি, বেবি অ্যালাইভ অর ডেড, বেবি বেঁচে আছে নাকি ডেড হয়ে গেছে, আর ম্যাচুরিটি অফ দ্য বেবি, কতটা জেস্টেশনাল এজ, ঠিক আছে, আর ডিগ্রি অফ সার্ভাইকাল ডাইলেটেশন, কতটা ডাইলেটেশন হয়েছে। এই 3টে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে ম্যানেজমেন্টটা করা হয় কট প্রোলাপসে। আচ্ছা, এবার ধরো বেবি হচ্ছে লিভিং আছে, তাহলে সেক্ষেত্রে ডেফিনেটিভ ট্রিটমেন্ট কি, সিজারিয়ান সেকশন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট when the baby is sufficiently mature and alive.
সিজারিয়ান সেকশন সাধারণত এখানে করা হয়ে থাকে যদি বেবি সাফিসিয়েন্টলি ম্যাচিওর এবং অ্যালাইভ থাকে। চেক ফিটাল হার্ট রেট অ্যাগেন ইমিডিয়েটলি বিফোর অ্যাবডোমিনাল ইনসিশন টু কনফার্ম দ্যাট দ্য বেবি ইজ অ্যালাইভ। বলছে যে যখন সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে ইনসিশন দেওয়ার আগে একবার ফিটাল হার্ট রেটটা চেক করে নিতে হবে, এটা কনফার্ম হওয়ার জন্য যে বেবি বেঁচে আছে। এবার ডেলিভারি শুড বি পারফর্মড অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব ডেলিভারি কন্ডাক্ট করতে হবে। আচ্ছা, এবার ইমিডিয়েট সেফ ভ্যাজাইনাল ডেলিভারি পসিবল। ধরো ইমিডিয়েট সেফ ভ্যাজাইনাল ডেলিভারি যদি পসিবলস হয় তাহলে সেক্ষেত্রে কি করা হয়? হেড ধরো এঙ্গেজ, তাহলে কমপ্লিট ডেলিভারি বাই ফরসেপসের মাধ্যমে ডেলিভারি করতে হবে, হেড এঙ্গেজ আছে। ভেন্টুস ইজ লেস প্রেফার্ড বিকজ ইট মে টেক লঙ্গার। আচ্ছা, বলছে ভেন্টুসটা সাধারণত এখানে অতটা প্রেফার করা হয় না কারণ এটাতে টাইম বেশি লাগে। আর ব্রিজ প্রেজেন্টেশন যদি থাকে কমপ্লিট ডেলিভারি বাই ব্রিজ এক্সট্রাকশন, তাহলে ব্রিজ এক্সট্রাকশনের মাধ্যমে ডেলিভারি কমপ্লিট করতে হবে। ট্রান্সফার স্লাইড যদি থাকে ইন্টারনাল ভার্সনস ফলোড বাই ব্রিজ এক্সট্রাকশন, ইন্টারনাল ভার্সনস করে সেটাকে কেফালিক বা ব্রিজ করতে হবে, ব্রিজ করে তারপর ব্রিজ এক্সট্রাকশন করতে হবে। আর সেকেন্ড টুইন্স উইথ আনএঙ্গেজ হেড, যদি সেকেন্ড টুইন এবং সেই সাথে আনএঙ্গেজ হেড হয় তাহলে সেক্ষেত্রে ইন্টারনাল ভার্সনস ফলোড বাই ব্রিজ এক্সট্রাকশনস মে বি ইউজড। সেক্ষেত্রে ওই ইন্টারনাল ভার্সনস করে ব্রিজ করলো, করে তারপরে ব্রিজ এক্সট্রাকশন করছে। এবার বলছে ইমিডিয়েট সেফ ভ্যাজাইনাল ডেলিভারি নট পসিবল। এবার যদি ভ্যাজাইনাল ডেলিভারিটা ইমিডিয়েট পসিবল না হয় তাহলে সেক্ষেত্রে সেফলি যদি পসিবল না হয় সেক্ষেত্রে কি করা হবে? ফার্স্ট এড ইজ এইমড অ্যাট রিডিউসিং কট কম্প্রেশনস আনটিল ডেফিনেটিভ ডেলিভারি। যতক্ষণ না একটা ডেফিনেটিভ ডেলিভারি বা সিজারিয়ান সেকশনস করা হচ্ছে তার আগে কট কম্প্রেশনটা রিডিউস করার জন্য ফার্স্ট এড ম্যানেজমেন্ট করতে হবে। আচ্ছা, স্টপ অক্সিটোসিন ইনফিউশনস ইফ রানিং, যদি অক্সিটোসিন ইনফিউশন চলে তাহলে সেটাকে বন্ধ করে দিতে হবে। গিভ ইন্টারভেনাস ফ্লুইড অ্যান্ড অক্সিজেন বাই ফেস মাস্ক, বলছে আইভি ফ্লুইড দিতে হবে এবং অক্সিজেন ফেস মাস্কের মাধ্যমে দিতে হবে। লিভ দ্য প্রেজেন্টিং পার্ট অ্যাওয়ে ফ্রম দ্য কর্ড ইউজিং গ্লাভড ফিঙ্গার অ্যান্ড মেনটেন দিস আনটিল ডেলিভারি। বলছে এখানে মেন উদ্দেশ্য হচ্ছে কট কম্প্রেশনটা যাতে না হয়, আর প্রেজেন্টিং পার্টটা এসে ওখানে প্রেসার দিচ্ছে বলেই তো কট কম্প্রেশন হচ্ছে, তাই এখানে প্রেজেন্টিং পার্টটাকে একটু যদি ওপরের দিকে তুলে দেওয়া যায় তাহলে সেটা কম্প্রেশনটা হবে না। এবার সেই জন্যই গ্লাভস ফিঙ্গার দিয়ে বলছে প্রেজেন্টিং পার্টটাকে একটু ওপরের দিকে লিফট করে দিতে হবে যতক্ষণ না ডেলিভারিটা হচ্ছে। ব্লাডার ফিলিংও করে দেওয়া হয়। ফিল দ্য ব্লাডার উইথ অ্যাবাউট 400 to 750 ml নর্মাল স্যালাইন ইউজিং আ ফলিস ক্যাথিটার টু এলিভেট দ্য প্রেজেন্টিং পার্ট। বলছে প্রেজেন্টিং পার্টটাকে এলিভেট করার জন্য ব্লাডারও ফিল করে দিচ্ছে। কতটা এনএস দিচ্ছে দেখো, 400 থেকে 750 ml নর্মাল স্যালাইন দিচ্ছে ফলিস ক্যাথিটারে, ঠিক আছে, করে ব্লাডার ফিল করছে। অ্যান্ড রিলিভ কট কম্প্রেশনস, এবং কট কম্প্রেশনটা যাতে রিলিভ হয় সেই জন্য এটা করছে। এমটি দ্য ব্লাডার বিফোর সিজারিয়ান সেকশন, তারপর সিজারিয়ান সেকশনের আগে আবার ব্লাডারটাকে এমটি করে দিতে হবে। আর পস্টুরাল ট্রিটমেন্ট পজিশনের কি বলছে? এক্সাজারেটেড এলিভেটেড সিমস পজিশনস উইথ আ পিলো অর ওয়েট আন্ডার দ্য হিপ অর থাই, তাহলে এখানে ওই এলিভেটেড সিমস পজিশন দিতে হবে, ঠিক আছে, যাতে ওই কট কম্প্রেশনটা না হয়, প্রেজেন্টিং পার্টটা যাতে একটু এলিভেটেড হয় সেই জন্য। টেন্ডেলেনবার্গ অর নি চেস্ট পজিশনস মে অলসো বি ইউজড, ঠিক আছে, টেন্ডেলেনবার্গ বা নি চেস্ট পজিশনও ইউজ করা হয়। রিপ্লেস দ্য প্রোলাপস কর্ড জেন্টলি ইনটু দ্য ভ্যাজাইনা টু রিডিউস ইরিটেশনস অ্যান্ড ভেসোস্প্যাজম। এখানে তো মেমব্রেন রাপচার হয়ে কর্ডটা বাইরে চলে এসছে, এবার এক্ষেত্রে বলছে কর্ডটাকে ভেতরের দিকে একটু রিপ্লেস করতে হবে, ঠিক আছে, যাতে ইরিটেশন বা ভেসোস্প্যাজমটা না হয়। ইরিটেশন ভেসোস্প্যাজম থেকেও কর্ডটা আর কি মানে কম্প্রেশন হয়ে যেতে পারে, সেই জন্য বলছে যে সেটা যাতে না হয় সেই জন্য কর্ডটাকে জেন্টলি এখানে ভ্যাজাইনার মধ্যে রিপ্লেস করতে হবে কট প্রোলাপসের ক্ষেত্রে, ঠিক আছে। এবার ধরো বেবি ডেড হয়ে গেছে, অ্যালাউ লেবার টু কন্টিনিউ অ্যান্ড অ্যাওয়েট স্পন্টেনিয়াস ভ্যাজাইনাল ডেলিভারি, এক্ষেত্রে স্পন্টেনিয়াস ডেলিভারির জন্য ওয়েট করবে। এবার এখানে স্কিম ম্যানেজমেন্টটা কি বলছে দেখো, কট প্রোলাপস, বেবি লিভিং অর ডেড, লিভিং আছে কি ডেড আছে দেখা হবে। ম্যাচুরিটি অফ দ্য বেবি আর সার্ভাইকাল ডাইলেটেশন, এই তিনটে ফ্যাক্টর দেখলো, দেখে ধরো এবার বেবি অ্যালাইভ আছে, বেঁচে আছে, তাহলে সেক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারি ট্রিটমেন্ট অফ চয়েস এটাই প্রেফার করা হয়। ইমিডিয়েট ভ্যাজাইনাল ডেলিভারি যদি নট পসিবলস হয় তাহলে সেক্ষেত্রে বলছে ফার্স্ট এড ম্যানেজমেন্ট করতে হবে, যেমন ব্লাডার ফিলিং করতে হবে, প্রেজেন্টিং পার্টটাকে একটু লিফট করতে হবে ওপরের দিকে, পশ্চার মেনটেন করতে হবে যেটা এক্সাজারেটেড অ্যান্ড এলিভেটেড সিমস পজিশনস অর টেন্ডেলেনবার্গ পজিশনস, নি চেস্ট পজিশনস, ঠিক আছে।
আর ডেফিনেটিভ ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে সিজারিয়ান সেকশনস। যদি ইমিডিয়েট সেফ ভ্যাজানাল ডেলিভারি নট পসিবল হয়, সেক্ষেত্রে ফার্স্ট এড ম্যানেজমেন্ট প্রথমে করলো, যতক্ষণ না সিজারিয়ান সেকশনস এর জন্য সবকিছু রেডি হচ্ছে, তারপর সিজারিয়ান সেকশন করে দিচ্ছে। আর ইমিডিয়েট যদি সেফ ভ্যাজানাল ডেলিভারি পসিবল হয়, তাহলে সেক্ষেত্রে কোন প্রেজেন্টেশনে আছে দেখা হবে। ভার্টেক্সে যদি থাকে তাহলে ফরসেপস বা ভেন্টুস করে বেবি ডেলিভার করছে, আর যদি ব্রিজ থাকে তাহলে সেক্ষেত্রে ব্রিজ এক্সট্রাকশন করা হয় এক্সপার্ট হ্যান্ড, মানে অবস্টেট্রিশিয়ানস দ্বারা ব্রিজ এক্সট্রাকশন করতে হবে। আর বেবি ধরো যদি ডেড হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কনফার্ম স্পিড আল্ট্রাসাউন্ডের মাধ্যমে কনফার্ম হতে হবে। ওয়েট ফর স্পন্টেনিয়াস ডেলিভারি অর ডিস্ট্রাকটিভ অপারেশনস। এবার স্পন্টেনিয়াস ডেলিভারির জন্য ওয়েট করা হবে বা ডিস্ট্রাকটিভ অপারেশনস করতে হবে। ঠিক আছে, এবার দেখো প্রলং লেবার। ঠিক আছে, কট প্রোলাপস বুঝতে পেরেছো তো? কট প্রোলাপস বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, এবার প্রলং লেবার শুরু করছি। ঠিক আছে, দেখো ডেফিনেশনস কি বলছে। দ্য লেবার ইজ সেড টু বি প্রলং when the combined durations of the first and second stage is more than the arbitrary time limit of 18 hours। মানে এখানে ফার্স্ট এবং সেকেন্ড স্টেজের কম্বাইন্ড ডিউরেশনটা 18 আওয়ার্সের যখন বেশি হয়ে যাচ্ছে, তখন তাকে প্রলং লেবার বলা হয়। ঠিক আছে, তাহলে ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজের কম্বাইন্ড ডিউরেশনটা যখন 18 আওয়ার্সের বেশি হয়ে যায়, তখন তাকে প্রলং লেবার বলে। এবার কজ কি কি আছে। এনি ওয়ান অর কম্বিনেশনস অফ দ্য ফ্যাক্টরস ইন লেবার কুড বি রেসপন্সিবলস। এই নিচে যেগুলো বলবো তার মধ্যে কোনো একটা কারণেও হতে পারে বা কম্বাইন্ড কোনো ফ্যাক্টরসের ফলেও হতে পারে। দেখো ফার্স্ট স্টেজে এবার বলছে যদি ফেলিওর টু ডাইলেট দ্য সার্ভিক্স ইজ ডিউ টু, ফার্স্ট স্টেজে কি হয়, সার্ভিক্স ডাইলেটেশন হচ্ছে। তো এবার হচ্ছে যে যদি সার্ভিক্স ডাইলেটেশনটা ফেলিওর হয়, সেটা কি কি কারণে হয়। একটা হচ্ছে ফল্ট ইন পাওয়ারে যদি কোনো ফল্ট থাকে, যেমন অ্যাবনর্মাল পাওয়ার মানে কি, কন্ট্রাকশনের কথা বলছে। ঠিক আছে, এবার অ্যাবনর্মাল ইউট্রাইন কন্ট্রাকশন সাচ অ্যাজ ইউট্রাইন ইনার্শিয়া, এটা হচ্ছে কমন, অর ইনকোঅর্ডিনেট ইউট্রাইন কন্ট্রাকশনস। ঠিক আছে, যদি অ্যাবনর্মাল ইউট্রাইন কন্ট্রাকশনস কোনো থাকে, মানে ঠিকঠাক ইউট্রাইন কন্ট্রাকশন হচ্ছে না, ঠিক আছে, যেমন ইউট্রাইন ইনার্শিয়া, এটা খুব কমন। এছাড়া ইনকোঅর্ডিনেট ইউট্রাইন কন্ট্রাকশনস। নিচে এবার দেখো এই দুটো কি। ইউট্রাইন ইনার্শিয়া মানে হলো is inadequate uterine contractions during labor resulting in slow or arrested cervical dilatations and or failure of fetal descent। তাহলে ইউট্রাইন ইনার্শিয়াটা কি, এটা একটা ইনঅ্যাডিকুয়েট ইউটেরাইন কন্ট্রাকশনস যেটা লেবারের সময় হয়ে থাকে, মানে ঠিকমতো কন্ট্রাকশনস হচ্ছে না। আচ্ছা, এবং তার ফলে কি হবে, স্লো হয়ে যাবে বা অ্যারেস্টেড হবে সার্ভাইকাল ডাইলেটেশনটা, সার্ভিক্সটা ডাইলেট হতে পারছে না বা স্লোলি হচ্ছে, আর ফিটাস যে ডিসেন্ট হচ্ছিল সেটাও ফেলিওর হচ্ছে। এটাই হচ্ছে ইউটেরাইন ইনার্শিয়া, মানে ইনঅ্যাডিকুয়েট ইউটেরাইন কন্ট্রাকশনটাকে ইউটেরাইন ইনার্শিয়া বলা হয়। যখন কন্ট্রাকশনটা ঠিকমতো হচ্ছে না, অ্যাডিকুয়েট হচ্ছে না, ইনঅ্যাডিকুয়েট রয়েছে। এবার বলছি ইনকোঅর্ডিনেট ইউটেরাইন কন্ট্রাকশনটা কি। ইনকোঅর্ডিনেট মানে ঠিকমতো কোঅর্ডিনেশন মেনটেন হচ্ছে না, টার্মটা থেকেই বোঝা যাচ্ছে। means the uterine contractions are not properly coordinated between different parts of the uterus। ইউটেরাসের ডিফারেন্ট পার্টস এর মধ্যে প্রপার কোঅর্ডিনেশন মেনটেন করে কন্ট্রাকশনটা হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, so the contraction becomes ineffective for cervical dilatations and fetal descent। তার ফলে এই কন্ট্রাকশনটা এফেক্টিভলি সার্ভাইকাল ডাইলেটেশন, ফিটাল ডিসেন্ট এগুলো করতে পারছে না। ঠিক আছে, ইনএফেক্টিভ। তাহলে এবার তারপরে বলছি এটা ফল্ট ইন প্যাসেজ। তাহলে ফল্ট ইন পাওয়ারটা বুঝেছো, যখন ইউটেরাইন কন্ট্রাকশনস ঠিক করে হচ্ছে না, সেটাই হচ্ছে ফল্ট ইন পাওয়ার। ইউটেরাইন কন্ট্রাকশনস যখন ঠিক করে হয় না, তার ফলে ডাইলেটেশনস হচ্ছে না, ডিসেন্ট হচ্ছে না, এটাই হলো ফল্ট ইন পাওয়ার। এবার দেখো ফল্ট ইন প্যাসেজ। প্যাসেজ মানে হচ্ছে যেখান থেকে পাস করছে, মানে পেলভিসের কথা বলছে। এবার কন্ট্রাক্টেড পেলভিস যদি হয়, স্মল পেলভিস, সার্ভাইকাল ডিস্টোসিয়া যদি থাকে, ডিস্টোসিয়াটা কি, সার্ভাইকাল ডিস্টোসিয়া মিন্স ফেলিওর অফ দ্য সার্ভিক্স টু ডাইলেট নর্মালি ডিউরিং লেবার, মানে ডিউরিং লেবার নর্মালি ডাইলেটেশনস করতে ফেলিওর হচ্ছে, এটাকেই সার্ভাইকাল ডিস্টোসিয়া বলা হয়। রেজাল্টিং ইন প্রলং অর অবস্ট্রাক্টেড লেবার, তার ফলে প্রলং বা অবস্ট্রাক্টেড লেবার হয়ে থাকে। তাহলে ফল্ট ইন প্যাসেজ হচ্ছে যখন
কন্ট্রাক্টেড পেলভিস থাকবে, স্মল পেলভিস থাকবে, বা ফেলিওর হচ্ছে, সার্ভিক্সটা ঠিক করে ডাইলেট হতে পারছে না, সার্ভিক্সের কোনো প্রবলেম আছে, সেটা হচ্ছে ফল্ট ইন প্যাসেজ। এবার বা ধরো সার্ভিক্সে বা পেলভিসে কোনো টিউমার আছে, ফুল ব্লাডার আছে, এটাও হচ্ছে ফল্ট ইন প্যাসেজের মধ্যে পড়ছে। আচ্ছা, এবার ফল্ট ইন প্যাসেঞ্জার মানে ফিটাসের কথা বলছে। ম্যাল পজিশন, যদি অক্সিপিটো পস্টেরিয়র থাকে, বা ম্যাল প্রেজেন্টেশন, ফেস বা ব্রাউ প্রেজেন্টেশন আছে, কনজেনিটাল অ্যানোমালিস অফ দ্য ফিটাস আছে, হাইড্রোকেফালাস, মাথাটা অনেক বড়, তাহলে এইগুলো হচ্ছে প্যাসেঞ্জারের ফল্ট। তাহলে এই তিনটে ফল্ট ইন প্যাসেজ, ফল্ট ইন প্যাসেঞ্জার, ফল্ট ইন পাওয়ার, বুঝতে পেরেছো? এই তিনটে কারণে প্রলং লেবার হতে পারে। এবার দেখো বলছে আদার্স এর মধ্যে কি বলছে, ইনজুডিশিয়াস অর আর্লি অ্যাডমিনিস্ট্রেশন অফ সেডেটিভস অ্যান্ড অ্যানালজেসিক্স বিফোর দ্য অ্যাক্টিভ লেবার বিগিনস। আচ্ছা, যদি ধরো আর্লি যদি হচ্ছে সেডেটিভস অ্যানালজেসিক্স দিয়ে দেওয়া হয় বিফোর দ্য অ্যাক্টিভ লেবার বিগিনস, অ্যাক্টিভ লেবার শুরু হওয়ার আগেই যদি সেডেটিভস অ্যানালজেসিক্স দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রেও কন্ট্রাকশনটা ঠিকমতো হবে না, তার ফলে ডাইলেটেশন হচ্ছে না, সেটাই বলছে। আর সেকেন্ড স্টেজের ক্ষেত্রে বলছে স্লাগিস or non-descent of the presenting part in the second stage is due to, এখানে প্রেজেন্টিং পার্টটা নন ডিসেন্ট হচ্ছে বা ডিসেন্টটা খুব স্লো হচ্ছে, সেটা কেন হয়? ঠিক আছে, ফার্স্ট স্টেজে তাহলে কি ছিল, সার্ভাইকাল ডাইলেটেশনসটা স্লো হচ্ছে বা ফেলিওর হচ্ছে, সেটা কি কি কারণে পড়েছিলাম। এবার সেকেন্ড স্টেজে হচ্ছে প্রেজেন্টিং পার্টটা কেন নন ডিসেন্ট বা স্লাগিস হয়ে থাকে, এবার সেই কারণগুলো দেখো। ফল্ট ইন পাওয়ারে যদি কোনো ফল্ট থাকে, এখানে কি কি ফল্ট বলেছে, ইউট্রাইন ইনার্শিয়া, ইনএবিলিটি টু বিয়ার ডাউন, মা হচ্ছে এখানে বিয়ার ডাউন করতে ফেলিওর হচ্ছে, রিজিওনাল আর এপিডুরাল অ্যানালজেসিয়া দেওয়া হয়ে গেছে ধরো, আর কনস্ট্রিকশনস রিং যদি থাকে, ঠিক আছে, তার ফলে হয় না। আর ফল্ট ইন প্যাসেজের ক্ষেত্রে বলছে কেফালোপেলভিক ডিসপ্রপোর্শনস, মানে হেডটা অনেক বড় আর তাই পেলভিস দিয়ে পাস করতে পারছে না, ঠিক আছে। কেফালোপেলভিক ডিসপ্রপোর্শনস যদি থাকে, অ্যান্ড্রয়েড পেলভিস, কন্ট্রাক্টেড পেলভিস, undue resistance of the pelvic floor or perineum due to spasm or old scarring, ধরো প্রিভিয়াস কোনো হচ্ছে ওটি হয়েছে, তার জন্য স্কার রয়েছে, এবার তার ফলেও একটা রেজিস্ট্যান্স দেখা যেতে পারে। সফট টিস্যু পেলভিক টিউমার যদি থাকে, ঠিক আছে, এগুলো হলো ফল্ট ইন প্যাসেজ। এবার ফল্ট ইন দ্য প্যাসেঞ্জারের মধ্যে বলছে ম্যাল পজিশনস, অক্সিপুটো পস্টেরিয়র পজিশন যদি থাকে, ম্যাল প্রেজেন্টেশনস যদি থাকে, বিগ বেবি থাকে, কনজেনিটাল ম্যালফরমেশনস অফ দ্য বেবি যদি থাকে, তাহলে হতে পারে। আচ্ছা, এবার ডেঞ্জার দেখো, কি কি কমপ্লিকেশনস দেখা যায় প্রলং লেবারের ফলে। ফিটালের ক্ষেত্রে বলছে হাইপক্সিয়া হতে পারে ডিউ টু ডিমিনিশড ইউটেরোপ্লাসেন্টাল সার্কুলেশনস, যেহেতু ইউটেরাইন আর প্লাসেন্টার মধ্যে সার্কুলেশনসটা ঠিকমতো হচ্ছে না, ইউটেরোপ্লাসেন্টাল সার্কুলেশনসটা যেহেতু ডিমিনিশড হচ্ছে, সেই জন্য হাইপক্সিয়া হচ্ছে, বেবির কাছে ঠিকমতো যাচ্ছে না, স্পেশালি আফটার রাপচার অফ দ্য মেমব্রেন। আচ্ছা, আর হচ্ছে ইন্ট্রাইউটেরাইন যদি ইনফেকশনস হওয়ার চান্স থাকে, ঠিক আছে, ইন্ট্রাক্রেনিয়াল স্ট্রেস অর হেমারেজ হতে পারে ফলোইং প্রলং স্টে ইন দ্য পেরিনিয়াম অ্যান্ড অর সুপার মোল্ডিং অফ দ্য হেড। তাহলে কেন হয় ইন্ট্রাক্রেনিয়াল স্ট্রেস অর হেমারেজ, বলছে যদি প্রলং পিরিয়ডস ধরে যেহেতু পেরিনিয়ামের মধ্যে থাকছে হেডটা, এবং বা সুপার মোল্ডিং অফ দ্য হেডের ফলে ইন্ট্রাক্রেনিয়াল স্ট্রেস বা হেমারেজ দেখা যায়, ঠিক আছে। এবার বলছে ইনক্রিজড অপারেটিভ ডেলিভারির চান্সটা বাড়ছে, প্রলং সেকেন্ড স্টেজ অফ লেবার ইজ অফেন অ্যাসোসিয়েটেড উইথ ভ্যারিয়েবল or হচ্ছে ফিটাল অ্যাসিড, ধরো ভ্যারিয়েবল অ্যান্ড ডিলেড ডিসিলারেশনস। বলছে প্রলং যদি সেকেন্ড স্টেজ অফ লেবার হয়, তাহলে সেক্ষেত্রে ভ্যারিয়েবল এবং ডিলেড ডিসিলারেশনস মানে হচ্ছে তোমার এক্ষেত্রে ফিটাল যে হার্ট রেটটা সেটা হচ্ছে মানে র্যাপিডলি ফল করবে, ঠিক আছে। এবার সেটা হচ্ছে কন্ট্রাকশনের সময়ও হচ্ছে ফল করতে পারে, বা হচ্ছে যে কন্ট্রাকশন ওভার হয়ে গেলেও দেখা যেতে পারে ফিটাল হার্ট রেটটা লো আছে, ডাউন আছে, ঠিক আছে। আচ্ছা, আর স্ক্যাল্প ব্লাড পিএইচ এস্টিমেটস শো ফিটাল অ্যাসিডোসিস, যদি ফিটাসের যদি হচ্ছে স্ক্যাল্প ব্লাড নিয়ে যদি টেস্ট করা হয়, সেটাও দেখা যাবে যে ফিটাল অ্যাসিডোসিস ডেভেলপ হয়েছে। এবার বলছে অল দিস রেজাল্ট ইন ইনক্রিজড পেরিনেটাল মর্টালিটি অ্যান্ড মরবিডিটি, এই সব কিছুর ফলে পেরিনেটাল মর্টালিটি বা মরবিডিটির চান্সটা ইনক্রিজ করছে। তাহলে এগুলো গেল ফিটাল কমপ্লিকেশনস। তাহলে ফিটাল কমপ্লিকেশনস তাহলে কি কি হলো, একটা হচ্ছে হাইপক্সিয়া হতে পারে,
ইন্ট্রাইউটেরাইন ইনফেকশনস হতে পারে। আর ইন্ট্রাক্রেনিয়াল স্ট্রেস বা হেমারেজ হচ্ছে যেহেতু প্রলং পিরিয়ডস পেরিনিয়ামের মধ্যে থাকছে, তার জন্য হেডের মধ্যে প্রেশার পড়ছে, সেটা থেকে হতে পারে। ইনক্রিজ অপারেটিভ ডেলিভারির চান্সটা বাড়ছে, যেহেতু প্রলং পিরিয়ডস ধরে থাকছে, তাই জন্য অপারেটিভ ডেলিভারি করে মানে ডেলিভারি করতে হচ্ছে, সেই জন্য হতে পারে। আর এর জন্য ফিটাল হচ্ছে অ্যাসিডোসিসও ডেভেলপ করে। এবার বলছে মেটার্নালের ক্ষেত্রে কি হয়, ডিস্ট্রেস হতে পারে, কোরিও অ্যামনিওনাইটিস হতে পারে, ঠিক আছে, যেহেতু রাপচার অফ মেমব্রেন হয়ে অনেকক্ষণ থাকছে, সেই জন্য কোরিও অ্যামনিওনাইটিস হতে পারে, পোস্টপার্টাম হেমারেজ হতে পারে, ট্রমা টু দ্য জেনিটাল ট্র্যাক্ট, অপারেটিভ ডেলিভারি থেকে ট্রমা হতে পারে। আচ্ছা, এবার ইনক্রিজড অপারেটিভ ডেলিভারি ভ্যাজেনাল ইনস্ট্রুমেন্টাল অর ডিফিকাল্ট সিজারিয়ান, তাহলে এখানে অপারেটিভ ডেলিভারির চান্সটা ইনক্রিজ করছে। ভ্যাজানালি ধরো ইনস্ট্রুমেন্টেশন লাগছে, মানে ফর্সেস ভেন্টুস বা সিজারিয়ান ডেলিভারির চান্সটা বাড়ছে। পিউপেরাল সেপসিস ডেভেলপ করতে পারে তার ফলে, সাব ইনভলিউশনস হতে পারে তার ফলে। দ্য সাম এফেক্টস অফ অল দিস লিডস টু ইনক্রিজ মেটার্নাল মরবিডিটি অ্যান্ড অলসো ইনক্রিজ মেটার্নাল ডেথস। তাহলে এই সব কিছু থেকে কিন্তু মেটার্নাল মরবিডিটিটা ইনক্রিজ করছে এবং মেটার্নাল ডেথসটাও বাড়ছে। এবার এর ট্রিটমেন্ট কি প্রলং লেবারের? প্রিভেনশনস আমরা কি করে করবো দেখো, অ্যান্টিনেটাল অর আর্লি ইন্টারনেটাল ডিটেকশনস অফ দ্য ফ্যাক্টর লাইকলি টু প্রডিউস প্রলং লেবার, মানে যে ফ্যাক্টরগুলো প্রলং লেবার ঘটাতে পারে, ঠিক আছে, প্রলং লেবারের কারণগুলোকে যদি আমরা টার্মিনেট করতে পারি, তাহলেই আমরা হচ্ছে এটাকে প্রিভেন্ট করতে পারবো। যেমন যদি বিগ বেবি থাকে, স্মল ওমেন হয়, ম্যাল প্রেজেন্টেশনস হয়, বা কোনো ম্যাল পজিশনস থাকে, সেগুলোকে যদি আমরা তাড়াতাড়ি ডিটেক্ট করতে পারি, তাহলে আমরা সেগুলোর তাড়াতাড়ি ম্যানেজমেন্ট করতে পারবো, প্রলং লেবার তাহলে হবে না, ঠিক আছে। আচ্ছা, এবার ইউজ অফ পাটোগ্রাফ, পাটোগ্রাফ যদি ইউজ করা হয় সেক্ষেত্রেও আর্লি ডিটেক্ট করা যাবে কন্ডিশনটা। সিলেক্টিভ অ্যান্ড জুডিশিয়াস অগমেন্টেশনস অফ লেবার বাই রো রাপচার অফ মেমব্রেন ফলোড বাই অক্সিটোসিন ড্রিপ। বলছে যদি হচ্ছে অগমেন্টেশন অফ লেবারের ক্ষেত্রে বলছে লো রাপচার অফ মেমব্রেন করতে হবে এবং সেই সাথে অক্সিটোসিন ড্রিপ চালাতে হবে, ঠিক আছে। আর চেঞ্জ অফ পশ্চার ইন লেবার আদার দেন সুপাইন টু ইনক্রিজ ইউট্রাইন কন্ট্রাকশনস। বলছে এখানে সুপাইন পজিশনে না রেখে বলছে আদার কোনো পজিশন, মানে স্পেশালি যদি লেফট ল্যাটারাল পজিশন দেওয়া যায়, তাহলে কন্ট্রাকশনটা আরো ইনক্রিজ করবে। এবার বলছে ইমোশনাল সাপোর্ট দিতে হবে, অ্যাভয়েডেন্স অফ ডিহাইড্রেশনস ইন লেবার অ্যান্ড ইউজ অফ অ্যাডিকুয়েট অ্যানালজেসিয়া ফর পেন রিলিফ, ঠিক আছে। এবার দেখো বলছে অ্যাকচুয়াল ট্রিটমেন্ট কি আছে। কেয়ারফুল ইভ্যালুয়েশনস ইজ টু বি ডান টু ফাইন্ড আউট, কেয়ারফুল একটা ইভ্যালুয়েশনস করতে হবে। কজ অফ প্রলং লেবার কি সেটা ফাইন্ড আউট করতে হবে। এফেক্ট অফ মাদার, মাদারের ওপর কি এফেক্ট করছে সেটা দেখতে হবে। এফেক্ট অন দ্য ফিটাস, ফিটাসের ওপর কি এফেক্ট করছে দেখতে হবে। এবার হচ্ছে যে ইন আ নালিপ্যারাস পেশেন্ট inadequate uterine activity is the most common cause of primary dysfunctional labor। বলছে নালিপ্যারাস পেশেন্ট মানে আগে প্রেগনেন্ট হয়নি, এই প্রথম হচ্ছে, বা প্রাইমিক গ্র্যাভিডা মাদারের কথা এখানে বলছে, ঠিক আছে। প্রাইমিক গ্র্যাভিডা মাদার যদি হয়, তাহলে সেক্ষেত্রে ইনঅ্যাডিকুয়েট ইউটেরাইন অ্যাক্টিভিটি, এটা হচ্ছে মোস্ট কমন কজ প্রাইমারি ডিসফাংশনাল লেবার, ঠিক আছে। প্রলং লেবারের এটা মেন কজ বলছে প্রাইমিক গ্র্যাভিডাদের ক্ষেত্রে। আর যদি মাল্টিপ্যারাস হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কেফালোপেলভিক ডিসপ্রপোর্শন ডিউ টু ম্যাল পজিশনস, এটাই হচ্ছে কমন কজ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো প্রিলিমিনারিজ কি কি এবার করা হবে। ইন অ্যান ইকুইপড লেবার ওয়ার্ড প্রলং লেবার ইজ আনলাইকলি টু অকার ইন মডার্ন অবস্টেট্রিক প্র্যাকটিস, but cases of neglected prolonged labor with evidence of dehydrations and ketoacidosis are admitted not infrequently to the referral hospitals in the developing countries। বলছে এটা হচ্ছে যে একটা ইকুইপড লেবার ওয়ার্ডে এবং মডার্ন অবস্টেট্রিক প্র্যাকটিসের মাধ্যমে হচ্ছে যে ট্রিটমেন্ট করতে হবে। Corrections of ketoacidosis should be made urgently by rapid intravenous infusions of ringer solutions। তাহলে ketoacidosis ডেভেলপ করতে পারে, যেহেতু মা হচ্ছে যে প্রলং একটা মানে প্রলং লেবারের ফলে কি হয়, মা হচ্ছে কন্টিনিউয়াস একটা বিয়ারিং ডাউন এফর্ট দিচ্ছে, এবার তার ফলে সেই থেকে একটা কিটোঅ্যাসিডোসিস ডেভেলপ করতে পারে, ঠিক আছে। এক্সস্টেড হয়ে যাচ্ছে মা, কিটোঅ্যাসিডোসিস ডেভেলপ করছে, এবার তাই জন্য সেটা কারেকশনের জন্য র্যাপিড আইভি ফ্লুইড দিতে হবে, রিঙ্গার সলিউশনস দিতে হবে। ফার্স্ট স্টেজ যদি ডিলে হয়, তাহলে ভ্যাজানাল এক্সামিনেশনস ইজ ডান টু ভেরিফাই দ্য ফিটাল প্রেজেন্টেশনস পজিশন স্টেশনস। তাহলে ভ্যাজানাল এক্সামিনেশনস করে দেখতে হবে ফিটালের প্রেজেন্টেশনস পজিশন স্টেশনসটা কি আছে। If only uterine activity is suboptimal, amniotomy and or oxytocin infusions is adequate। বলছে যদি দেখা যায় যে শুধুমাত্র ইউটেরাইন অ্যাক্টিভিটিটা সাবঅপটিমাল আছে, ঠিক আছে, ইউটেরাইন অ্যাক্টিভিটির প্রবলেম, তাহলে সেক্ষেত্রে অ্যামনিওটমি এবং সেই সাথে অক্সিটোসিন ইনফিউশনস দেওয়া হলো যাতে ইউটেরাইন অ্যাক্টিভিটিটা বাড়ে।
আচ্ছা, effective pain relief is given by intramuscular pethidine or by regional epidural analgesia. Effective pain relief ও দিতে হবে। আচ্ছা, আর কি দিতে হবে? ফর দ্য ম্যানেজমেন্ট অফ সেকেন্ডারি অ্যারেস্ট। এবার যদি সেকেন্ডারি অ্যারেস্ট হয় মানে কোনো কারণে অ্যারেস্ট হয়ে গেছে, আচ্ছা, আদার কোনো কারণে, স্পেশালি ইন মাল্টিপ্যারা ওয়ান শুড বি ভেরি কেয়ারফুল টু ইউজ অক্সিটোসিনস। বলছে অক্সিটোসিনস খুব কেয়ারফুলি ইউজ করতে হবে, স্পেশালি মাল্টিপ্যারাদের ক্ষেত্রে, কেননা নাহলে ইউটেরাইন রাপচার হয়ে যেতে পারে। আচ্ছা, আর সিজারিয়ান সেকশন ইজ ডান ওয়েন ভ্যাজিনাল ডেলিভারি ইজ আনসেফ। আর যদি সিজারিয়ান সেকশনস করে দিতে হবে যদি ভ্যাজিনাল ডেলিভারি আনসেফ হয়, যদি ম্যাল প্রেজেন্টেশন থাকে, ম্যাল পজিশন, বিগ বেবি, সিপিডি এগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে সিজারিয়ান সেকশনস করতে হবে। ঠিক আছে, এটা হলো সেকেন্ডারি অ্যারেস্টের ম্যানেজমেন্ট। এবার দেখো সেকেন্ড স্টেজ যদি ডিলে হয়, এটা ফার্স্ট স্টেজ ডিলেতে তাহলে এগুলো আমরা দেখলাম। এবার সেকেন্ড স্টেজে যদি ডিলে হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? শর্ট পিরিয়ড অফ এক্সপেক্টেড ম্যানেজমেন্ট is reasonable provided the fetal heart rate, electronic monitoring is reassuring and vaginal delivery is imminent. বলছে যদি হচ্ছে যে ফিটাল হার্ট রেটটা যদি দেখা যায় রিঅ্যাসুরিং রয়েছে তাহলে সেক্ষেত্রে ভ্যাজিনাল ডেলিভারিটা করা যেতে পারে। আদারওয়াইজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসিস্টেড ডেলিভারি, ভ্যাজাইনাল ফরসেপস, ভেন্টুস অ্যান্ড অ্যাবডোমিনাল বা সিজারিয়ান করা হয়ে থাকে। বলছে কোনো ফরসেপস দিয়ে বা অ্যাসিস্টেড ডেলিভারি মানে ফরসেপস, ভেন্টুস এগুলোর মাধ্যমে ডেলিভারি করা যেতে পারে, বা হচ্ছে সিজারিয়ান সেকশনও করা যেতে পারে। আর ডিফিকাল্ট ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি শুড বি অ্যাভয়েডেড। ডিফিকাল্ট কোনো ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি অ্যাভয়েড করতে হবে। এবার দেখো অবস্ট্রাক্টেড লেবার, তাহলে প্রলং লেবার তাহলে হলো। প্রলং লেবারে কি কি তাহলে পড়লাম, যে কাকে বলে পড়লাম, কি কি কারণে হতে পারে দেখলাম, আর হচ্ছে কিভাবে প্রিভেনশনস করা যাবে এবং ম্যানেজমেন্ট কি করা হবে। ঠিক আছে, এবার দেখো অবস্ট্রাক্টেড লেবার। অবস্ট্রাক্টেড লেবার কি? Obstructed labor is one where, in spite of good uterine contractions, the progressive descent of the presenting part is arrested due to mechanical obstruction. দেখো প্রলং লেবারে কি ছিল? কন্ট্রাকশনটা ঠিকঠাক হচ্ছিল না, ঠিক আছে, আর ওখানে হচ্ছে তোমার 18 আওয়ার্স এর বেশি হয়ে যাচ্ছিল। আর অবস্ট্রাক্টেড লেবারটা কি? গুড ইউটেরাইন কন্ট্রাকশনস আছে কিন্তু ডিসেন্ট হচ্ছে না প্রেজেন্টিং পার্টটা, ঠিক আছে, তবেই আমরা তাকে অবস্ট্রাক্টেড লেবার বলবো। তাহলে গুড ইউটেরাইন কন্ট্রাকশনস রয়েছে কিন্তু তাও যদি প্রেজেন্টিং পার্টটা প্রোগ্রেসিভ ডিসেন্ট হতে ফেলিওর হয় বা অ্যারেস্টেড হয়ে গেছে কোনো মেকানিক্যাল অবস্ট্রাকশনের কারণে, সেটাই হলো অবস্ট্রাক্টেড লেবার, ডিসেন্ট হচ্ছে না। এবার বলছে কার কারণগুলো কি? ফল্ট ইন প্যাসেজ। এখানে কিন্তু দেখো ফল্ট ইন পাওয়ার নেই, কেননা গুড ইউটেরাইন কন্ট্রাকশনস কিন্তু প্রেজেন্ট আছে, তাই জন্য ফল্ট ইন পাওয়ারটা নেই। ফল্ট ইন প্যাসেজ আর ফল্ট ইন প্যাসেঞ্জার এই দুটোর এখানে কজ আছে। এবার ফল্ট ইন দ্য প্যাসেজের মধ্যে দেখো যদি বনি কেফালোপেলভিক ডিসপ্রপোর্শনস আছে, বেবির হেড টু লার্জ টু পাস থ্রু দ্য মেটার্নাল পেলভিস, আচ্ছা, কন্ট্রাক্টেড পেলভিস যদি থাকে, সেকেন্ডারি কন্ট্রাক্টেড পেলভিস মে বি এনকাউন্টার্ড ইন মাল্টিপ্যারাস ওমেন, বা সেকেন্ডারি কন্ট্রাক্টেড পেলভিস হয়ে গেছে মাল্টিপ্যারাস ওমেনদের ক্ষেত্রে কোনো কমপ্লিকেশনস এর ফলে, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে একটা কজ। এবার সব টিস্যু অবস্ট্রাকশনের মধ্যে বলছে সার্ভাইকাল ডিস্ট্রোসিয়া যদি থাকে, এছাড়া কোনো অপারেটিভ স্কারিং আছে, ঠিক আছে, সেটা থেকে হতে পারে, কোনো টিউমার আছে, আচ্ছা, বাইকনভেট ইউটেরাস, এগুলো তাহলে অবস্ট্রাকশনস করছে। এবার হচ্ছে ফল্ট ইন প্যাসেঞ্জার। প্যাসেঞ্জারের ক্ষেত্রে কি ফল্ট থাকে? ফিটাসের, আচ্ছা, ট্রান্সফার্স লাই যদি থাকে, ব্রাউ প্রেজেন্টেশন যদি থাকে, কনজেনিটাল ম্যালফরমেশনস অফ দ্য ফিটাস যদি থাকে, হাইড্রোকেফালাস, এটা হচ্ছে সব থেকে কমনেস্ট। এছাড়া ফিটাল অ্যাসাইটিস, ডাবল মনস্টার বেবি, আচ্ছা, বিগ বেবি, অক্সিপিটো পস্টিরিয়র পজিশনস, এগুলো। এবার বলছে যে কম্পাউন্ড প্রেজেন্টেশন যদি থাকে, লক টুইন্স যদি থাকে, ঠিক আছে, বডি পার্ট লকড হয়ে আছে মানে জয়েন্ট আছে, আচ্ছা, তারপরে দেখো এফেক্টস অন দ্য মাদার। মাদারের উপর এবার কি ইফেক্টস হয়? ইমিডিয়েটের ক্ষেত্রে বলছে এক্সজশনস ইজ ডিউ টু আ কনস্ট্যান্ট অ্যাগোনাইজিং পেন অ্যান্ড অ্যাংজাইটি। কনস্ট্যান্ট যেহেতু একটা পেন হচ্ছে মায়ের, অ্যাংজাইটি রয়েছে, সেটা থেকে মা এক্সস্টেড হয়ে যাচ্ছে। আচ্ছা, ডিহাইড্রেশনস ডেভেলপ করছে, ডিহাইড্রেশনস ডেভেলপ করছে। আর হচ্ছে তোমার যেহেতু মার্শাল অ্যাক্টিভিটিটা বেড়ে যাচ্ছে, ফ্লুইড ইনটেক হচ্ছে না, সেই জন্য ডিহাইড্রেশন ডেভেলপ করছে। আর হচ্ছে তোমার মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করছে, তা থেকে ইজ ডিউ টু অ্যাকুমুলেশনস অফ ল্যাকটিক অ্যাসিড অ্যান্ড কিটোনস। আচ্ছা, জেনিটাল সেপসিস হচ্ছে। ইনজুরি টু দ্য জেনিটাল ট্র্যাক্ট ইনক্লুডস রাপচার অফ দ্য ইউটেরাস, ঠিক আছে, রাপচার অফ ইউটেরাস হয়ে যাওয়ারও চান্স থাকে। Postpartum hemorrhage and shock may be due to isolated or combined effects of atonic uterus or genital tract trauma. তাহলে পোস্টপার্টাম হেমারেজ এবং সেই থেকে শক ডেভেলপ করতে পারে।
কেন না, অ্যাটনিসিটি অফ দ্য ইউটেরাস আমরা জানি পোস্টপার্টাম হেমারেজ এই পিপিএইচ হচ্ছে তার জন্য হয়ে থাকে। অ্যাটনিসিটি যদি ইউটেরাস থাকে, ঠিকমতো কন্ট্রাকশনস হচ্ছে না। এবার বলছে যে জেনিটাল ট্র্যাক্ট ট্রমা যদি হয়ে থাকে তাহলে তার ফলে হেমারেজ হতে পারে। আচ্ছা, অল দিস লিড টু অ্যান ইনক্রিজ মেটার্নাল মরবিডিটি অ্যান্ড মর্টালিটি। এই সব কিছুর কারণে মেটার্নাল মর্টালিটি মরবিডিটি কিন্তু ইনক্রিজ করছে। দ্য ডেথস আর ডিউ টু রাপচার অফ দ্য ইউটেরাস, শক অ্যান্ড সেপসিস উইথ মেটাবলিক চেঞ্জেস। বলছে ডেথসটা মেনলি হয়ে থাকে ইউটেরাস রাপচার হয়ে, মা শকে চলে গিয়ে, বা সেপসিস হয়ে, ঠিক আছে, আর মেটাবলিক চেঞ্জেসের ফলে। এবার রিমোটের ক্ষেত্রে কি বলছে, রিমোট কমপ্লিকেশনস কি হয়, ইভেন ইফ দ্য পেশেন্ট সার্ভাইভ, যদি পেশেন্ট সার্ভাইভ করে যায়, দ্য ফলোয়িং লেগেসিস মে বি লেভড বিহাইন্ড। ফলোয়িং এইগুলো হতে পারে, যেমন জেনিটো ইউরিনারি ফিস্চুলা অর রেক্টোভ্যাজানাল ফিস্চুলা হতে পারে, ঠিক আছে। ভ্যারিয়েবল ডিগ্রি অফ ভ্যাজানাল অ্যাট্রেসিয়া থাকতে পারে। আর হচ্ছে সেকেন্ডারি অ্যামিনোরিয়া ফলোয়িং হিস্টেক্টমি ডিউ টু রাপচার অর ডিউ টু সিহান সিনড্রোম। সিহান সিনড্রোমটা আগে বলেছিলাম, এটা কি বলো সিহান সিনড্রোমটা, মনে আছে সিহান সিনড্রোম কি বলেছিলাম? পিটুইটারি গ্ল্যান্ড যখন ঠিকমতো ফাংশনস করতে পারছে না, ঠিক আছে, সেটাই হচ্ছে যে সিহান সিনড্রোম। বিভিন্ন হরমোনাল তখন চেঞ্জেস হবে, ঠিক আছে, হরমোন ঠিকমতো সিক্রেশনস হবে না। আচ্ছা, এবার তাহলে তার ফলে সেকেন্ডারি অ্যামিনোরিয়া হয় সিয়ান সিনড্রোমের ফলে, যেহেতু হরমোনাল সিক্রেশনস ঠিক হয় না, তাই জন্য সেকেন্ডারি অ্যামিনোরিয়া ডেভেলপ করে। আচ্ছা, সেটা একটা হচ্ছে। এবার বলছে এফেক্টস অন দ্য ফিটাস। এবার ফিটাসের ওপর কি এফেক্ট হতে পারে, অ্যাসপেক্সিয়া results from tonic uterine contractions that interferes with the uteroplacental circulations or due to cord prolapse। আর যেখানে কর্ড প্রোলাপস হয়ে বা ইউটেরোপ্লাসেন্টাল সার্কুলেশনসটা যেহেতু হ্যাম্পার হচ্ছে টনিক ইউট্রাইন কন্ট্রাকশনের ফলে, সেখান থেকে অ্যাসপেক্সিয়া হতে পারে। অ্যাসিডোসিস ডিউ টু ফিটাল হাইপক্সিয়া অ্যান্ড মেটার্নাল অ্যাসিডোসিস। তাহলে ফিটাল হাইপক্সিয়া এবং মেটার্নাল অ্যাসিডোসিস এগুলোর ফলে অ্যাসিডোসিসও ডেভেলপ করতে পারে। ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ হতে পারে, ইজ ডিউ টু সুপার মোল্ডিং অফ দ্য হেড লিডিং টু টেন্টোরিয়াল টিয়ার অর ডিউ টু ট্রমাটিক ডেলিভারি। বলছে যে যেহেতু তোমার ওই পেরিনিয়ামের মধ্যে অনেকটা সময় থাকছে, তাই জন্য কি হয় সুপার মোল্ডিং অফ দ্য হেড, বা হচ্ছে যে একটা টিয়ার হয়ে গিয়ে বা ট্রমাটিক ডেলিভারির ফলে ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ হতে পারে। আর ইনফেকশনসের মধ্যে বলছে অল দিস লিড টু ইনক্রিজ পেরিনেটাল লস। এর ফলে একটা পেরিনেটাল লস হচ্ছে। আর ঠিক আছে, পেলভিসে যেহেতু প্রলং পিরিয়ডস থাকছে, তা থেকে ইন্টারক্রেনিয়াল হেমারেজ হচ্ছে এবং হচ্ছে ইনফেকশনসও ডেভেলপ করছে, এবং সেই থেকে পেরিনেটাল লসটা বাড়ছে। এবার দেখো প্রিভেনশনস কিভাবে করা হবে, অ্যান্টিনেটাল ডিটেকশনস অফ দ্য ফ্যাক্টরস লাইকলি টু প্রডিউস প্রলং লেবার। এখানেও সেম বলছে যে অ্যান্টিনেটালি ডিটেকশনস করতে হবে যে যে ফ্যাক্টরসগুলো প্রলং লেবার করতে পারে, অবস্ট্রাকটেড লেবার করতে পারে, যেমন বিগ বেবি, স্মল ওমেন, ম্যাল প্রেজেন্টেশনস, পজিশনস, এগুলো। ইন্টারনেটালি কি দেখতে হবে, continuous vigilance, use of pantograph and timely interventions of a prolonged labor due to mechanical factors can prevent obstructed labor। বলছি ইনসেন্টেটালি পার্টোগ্রাফ ইউজ করতে হবে এবং প্রলং লেবারের কোনো প্রলং লেবারের দিকে যাচ্ছে কিনা সেটা আইডেন্টিফাই করতে হবে এবং টাইমলি ম্যানেজমেন্ট করতে হবে সেটার, ঠিক আছে, তাহলে আমরা অবস্ট্রাক্টেড লেবারটাকে অনেকটাই প্রিভেন্ট করতে পারবো। Failure in progress of labor in spite of good uterine contractions for a reasonable period 2 to 4 hours is an impending sign of obstructed labor। তাহলে ধরো গুড ইউটেরাইন কন্ট্রাকশনস রয়েছে, কিন্তু তাও দেখা যাচ্ছে যে লেবারের প্রোগ্রেসটা ফেলিওর হচ্ছে, 2 থেকে 4 ঘন্টা যদি এরকম দেখা যায়, তাহলে সেটা কিন্তু একটা সাইন অফ অবস্ট্রাক্টেড লেবার, ঠিক আছে, এটা অবস্ট্রাক্টেড লেবারের একটা সাইন। এবার দেখো কি বলছে অ্যাকচুয়াল ট্রিটমেন্ট। এবার এখানে ট্রিটমেন্ট কি করা হয়, এখানে প্রিন্সিপালসগুলো কি আছে দেখো ট্রিটমেন্টের, টু রিলিভ দ্য অবস্ট্রাকশনস অ্যাট দ্য আর্লিয়েস্ট বাই আ সেফ ডেলিভারি প্রসিডিওর। তাহলে অবস্ট্রাকশনসটা রিলিভ করতে হবে সেফ ডেলিভারি প্রসিডিওরের মাধ্যমে। আর টু কমব্যাট ডিহাইড্রেশনস অ্যান্ড কিটো অ্যাসিডোসিস। তাহলে মায়ের যেহেতু ডিহাইড্রেশন কিটো অ্যাসিডোসিস ডেভেলপ করছে, সেই জন্য এটা কমব্যাট করতে হবে, মানে এইগুলোকে প্রিভেন্ট করতে হবে বা হলে তার ম্যানেজমেন্ট করতে হবে। আর টু কন্ট্রোল সেপসিসটাকে কন্ট্রোল করতে হবে।
এবার কি কি তার জন্য করা হবে প্রিলিমিনারিজ দেখো, ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স অ্যান্ড কারেকশনস অফ ডিহাইড্রেশনস অ্যান্ড কিটোঅ্যাসিডোসিস আর ডান বাই র্যাপিড ইনফিউশনস অফ রিঙ্গার সলিউশনস। বলছে এই যে মায়ের মধ্যে যে ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে, ডিহাইড্রেশনস হচ্ছে, কিটোঅ্যাসিডোসিস ডেভেলপমেন্ট হচ্ছে, তার জন্য র্যাপিড ইনফিউশনস অফ রিঙ্গার সলিউশনস করতে হবে অ্যাটলিস্ট 1 লিটার। ঠিক আছে, অ্যাটলিস্ট 3 লিটার অফ ফ্লুইড ইজ রিকোয়ার্ড টু কারেক্ট ক্লিনিক্যাল ডিহাইড্রেশনস। যদি ক্লিনিক্যালি মা ডিহাইড্রেশনস বলে ডায়াগনোসড হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাটলিস্ট 3 লিটার ফ্লুইড লাগে। ঠিক আছে, তার এই কন্ডিশনসটাকে কারেক্ট করতে। আর বলছে এই ভ্যাজাইনাল সোয়াব ইজ টেকেন and sent for culture and sensitivity test. Vaginal swab ও নিতে হবে এবং কালচার সেন্সিটিভিটি টেস্টে পাঠাতে হবে। Blood sample is sent for group and cause matching and a bottle of blood should be at hand prior to any operative interventions. তাহলে যে যদি ব্লাড দিতে হয় তার জন্য গ্রুপিং টাইপিং এগুলো আগে থেকে দেখে ব্লাড অ্যারেঞ্জ করে রাখতে হবে। এবার হচ্ছে অ্যান্টিবায়োটিক্স কি বলছে, সেট্রিয়াজোন 1 গ্রাম আইভি অ্যাডমিনিস্টার করতে হবে ইনফেকশনের চান্সটা প্রিভেন্ট করার জন্য। IV infusions metronidazole is given for anaerobic infections. Anaerobic infections এর জন্য তোমার IV infusions metronidazole এগুলো দিতে হবে। আচ্ছা, এবার obstetric management কি করতে হবে, before proceeding for definitive operative treatment rupture of the uterus must be excluded. কোনো ডেফিনেটিভ অপারেটিভ ট্রিটমেন্টে যাওয়ার আগে ইউটেরাস রাপচার হয়েছে কিনা সেটা আগে দেখতে হবে, কারণ অবস্ট্রাক্টেড লেবারে কিন্তু ইউটেরাস রাপচার হয়ে যাওয়ার চান্স থাকে, তাই জন্য সেটা আগে এক্সক্লুড করতে হবে। দেয়ার ইজ নো প্লেস ফর ওয়েট অ্যান্ড ওয়াচ, নাইদার ইজ এনি স্কোপ অফ ইউজিং অক্সিটোসিনস টু স্টিমুলেট ইউট্রাইন কন্ট্রাকশনস। দেখো এখানে কিন্তু কোনো রকম ওয়েট অ্যান্ড ওয়াচ করা হয় না। ঠিক আছে, আচ্ছা, প্রলং লেবারে যেমন হচ্ছে যে কিছুটা হচ্ছে ওয়াচ করে দেখা যেতে পারে, কিন্তু হচ্ছে যে তোমার এখানে ওয়েট অ্যান্ড ওয়াচ করা হবে না, একদমই করা হবে না। আর অক্সিটোসিনও দেওয়া হয় না, কেন, এখানে যেহেতু গুড ইউট্রাইন কন্ট্রাকশনস আছে সেজন্য অক্সিটোসিনও দেওয়া হবে না। ঠিক আছে, তার ফলে আরো হচ্ছে টিটানিক কন্ট্রাকশনস হবে, আরো বেশি কন্ট্রাকশনস হয়ে গিয়ে তখন ফিটাল ডিস্ট্রেস শুরু হয়ে যাবে, ফিটাল ডেথও হয়ে যেতে পারে, সেই জন্য অক্সিটোসিন সেখানে অ্যাভয়েড করতে হবে। আর বলছে ভ্যাজাইনাল ডেলিভারি এবার কি, the baby is invariably dead in most of neglected cases and destructive operations is the best choice to relieve the obstruction. বলছে এখানে কিন্তু যদি নেগলেক্টেড করা হয় তাহলে কিন্তু বেবি ডেথ হয়ে যেতে পারে, তাই জন্য বলছে যে ডিস্ট্রাক্টর তখন কি করে বার করা হবে, ডিস্ট্রাকটিভ অপারেশনস করে হচ্ছে বার করা হয়। ঠিক আছে, সেটাই বলছে নেগলেক্টেড কেসের ক্ষেত্রে বেবি ডেথ হয়ে যায়। ইফ হাউএভার দ্য হেড ইজ লো ডাউন দ্য ভ্যাজাইনাল ডেলিভারি ইজ নট রিস্কি। বলছে যে যদি হেডটা যদি সাফিসিয়েন্ট লো ডাউন থাকে তাহলে ভ্যাজাইনাল ডেলিভারিতে এখানে রিস্কি হয় না, তখন ফরসেপস এক্সট্রাকশনের মাধ্যমে লিভিং বেবিকে তোমার ডেলিভার করা হচ্ছে। দেয়ার ইজ নো প্লেস অফ ইন্টারনাল ভার্সনস ইন অবস্ট্রাক্টেড লেবার। অবস্ট্রাক্টেড লেবারে কোনো রকম ইন্টারনাল ভার্সনস মানে কোনো রকম ওই বাইরে থেকে বেবির পজিশন প্রেজেন্টেশন চেঞ্জ এগুলো করা হয় না। আচ্ছা, আফটার কমপ্লিশনস অফ দ্য ডেলিভারি and expulsion of the placenta, explorations of the uterus and the lower genital tract should be done to exclude uterine rupture or tear. এবার ডেলিভারি হয়ে যাওয়ার পরে প্লাসেন্টা আউট হয়ে গেল, তারপর এবার এক্সপ্লোর করতে হবে ইউটেরাসটাকে এবং লোয়ার জেনিটাল ট্র্যাক্টে যে কোনো রকম ইউট্রাইন রাপচার বা টিয়ার আছে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যাজাইনাল ডেলিভারির ক্ষেত্রে এগুলো করা হয়। এবার ধরো সিজারিয়ান সেকশনস, ইফ দ্য কেস ইজ ডিটেক্টেড আর্লি, গুড ফিটাল কন্ডিশন সিজারিয়ান সেকশনস গিভস দ্য বেস্ট রেজাল্ট। যদি আর্লি ডিটেক্ট করা যায় অবস্ট্রাক্টেড লেবারটাকে তাহলে তাড়াতাড়ি যদি সিজারিয়ান সেকশনস করে দেওয়া হয় তাহলে বেস্ট রেজাল্ট পাওয়া যায়। আর একটা হচ্ছে সিম্ফাইজিওটমি, the place of symphysiotomy has to be duly considered in the developing countries as an alternative to risky cesarean sections. যেখানে সিজারিয়ান সেকশনসটা রিস্কি সেখানে অনেক সময় সিম্ফাইসিওটমি করেও বার করা হয়। এখানে সিম্ফাইসিওটমি মানে হচ্ছে যে তোমার ওই সিম্ফাসিস পিউবিসে তোমার ওটাকে না পার্শিয়াল হচ্ছে যে ডিভাইড করা হয়, করে স্পেসটা বাড়ানো হয়, করে তোমার হচ্ছে যাতে বেবি যাতে পাস করতে পারে সেই জন্য স্পেসটাকে বাড়ানো হয় সিম্ফাইসিওটমি করে। আচ্ছা, ঠিক আছে, তাহলে কি অসুবিধা আছে এবার বলো। হ্যাঁ, কি পাওয়ারটা যেটা তুমি বলতে বলছো, পাওয়ারটা হচ্ছে তোমার পাওয়ার মানে কি কন্ট্রাকশনকে বলছে। ঠিক আছে, এবার কন্ট্রাকশনটা যদি ইনঅ্যাডিকুয়েট থাকে, সাফিসিয়েন্ট যদি না থাকে তাহলে তো বেবি হচ্ছে ডিসেন্ট হবে না, সার্ভাইকাল ডাইলেটেশনস হবে না।
এবার সেটাই বলছে যে ফল্ট ইন পাওয়ারের মধ্যে সেটাই, যদি ইনঅ্যাডিকুয়েট ইউট্রাইন কন্ট্রাকশনস, ইউট্রাইন ইনার্শিয়া থাকে, বা ইনকোঅর্ডিনেট ইউট্রাইন কন্ট্রাকশনস, ইউট্রাসের প্রতিটা পার্টের মধ্যে কোঅর্ডিনেশন নেই কন্ট্রাকশনের, তার ফলে সার্ভাইকাল ডাইলেটেশনস হয় না, ফিটাল ডিসেন্ট হয় না। এটাই হচ্ছে পাওয়ার। আর কি বলো? আর কেউ কিছু বলবে? তাহলে সবাই বুঝতে পেরেছো তো? ঠিক আছে, তাহলে সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ, ভেজাইনা বেরোবো। ঠিক আছে, তাহলে তোমরা পড়ো তাহলে। ঠিক আছে, গুড নাইট। ঠিক আছে, এন্ড করছি।